আমাদের কাছে তো টুলটাই ছিল আমাদের তুলি, আর ওইটাই আমাদের বন্দুক। আমাদের দেশে তো মোস্ট অফ দ্য পলিটিশিয়ান করাপ্টেড। হোপ ইজ দ্য ওনলি থিং দ্যাটস কিপিং আস অ্যালাইভ। তার কতটা অর্জন হয়েছে বলে মনে করেন? এত খারাপ হয়েছে, এর থেকে খারাপ আর কি হবে? এই কাজগুলো কোথায় করছেন? আমি জানি না আমাদের প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট আসলে করেটা কি। ওখানে ফ্যান যেরকম আস্তে আস্তে ঘুরে, মানুষও আস্তে আস্তে চলে। কিছু কিছু স্কাল্পচার ভাঙছে দেখে খুশি লাগে। 5 বছর পরে কেউ এসে আমাকে কলার চেপে ধরবে না, এটার কোনো গ্যারান্টি নাই আসলে। হ্যালো, সবাইকে স্বাগত হার স্টোরি পডকাস্টে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং দেখতে দেখতে আবার জুলাই চলে এসছে, এবং আজকে জুলাইয়ের প্রায় শেষ পর্যায়ে চলেই এসেছি আমরা। তবে এই জুলাই নিয়ে এসেছিল অনেক বড় ঝড় বাংলাদেশে, যেটা বাংলাদেশের ইতিহাসে এক বড় স্বাক্ষর আমরা রাখতে দেখেছি এই জুলাই 2024 সালে। এই জুলাইয়ে একজন খুব পরিচিতি পেয়েছিলেন গ্রাফিতি একে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাইয়ে গ্রাফিতির কত শক্তিশালী ভূমিকা ছিল জুলাইয়ের এই আন্দোলনে। এবং তেমনই একজন গ্রাফিতি আর্টিস্ট এবং আর্কিটেক্ট আছেন আজকে আমাদের সঙ্গে, আছেন পাপিয়া সারোয়ার দিঠি। হ্যালো, ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো, এবং আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে, কারণ আমরা আজকে একটু জানতেই চাই যে ওই সময়গুলোতে আপনি কখন ডিসাইড করলেন যে আপনার আসলে রাস্তায় নামতে হবে? রাস্তায় নামতে হবার ডিসিশনটা তার আগের দিন রাতে অবশ্যই। আমরা তো এখন যেটা হয় যে সব নিউজ সোশ্যাল মিডিয়াতেই দেখতে থাকি, আর আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যখন ক্লোজ সার্কেলে মানুষজন আহত হওয়া শুরু হচ্ছে বা তাদের থেকে নিউজ আসতেছে যখন, তখন মনে হচ্ছিল যে আসলে এখন আর বসে থাকা যাবে না। এখন আমাদের নিজেদেরও বের হতে হবে। ওই স্টেটাস দিয়ে বা সমর্থন করে সলিডারিটির ডিক্লারেশন ইজ নট ইনাফ। এখন আমাদের রাস্তায় যেতে হবে, ওদের সাথে দাঁড়াইতে হবে। আর অ্যাজ অ্যান আর্টিস্ট উই হ্যাভ দ্য পাওয়ার যে আমরা কিছু কথা বলতে না পারলেও সেটা লিখে দিতে পারি, সেটা এঁকে দিতে পারি। আর ওইটা আবার অনেকে পারতেছে না, যারা ওটা দেখে অনেক ইন্সপায়ার্ড হয় বা ওই শক্তিটা পায়, ওই এনার্জিটা পাস হয় থ্রু আওয়ার ওয়ার্কস। সো আমাদের ওই দায়িত্বটা মনে হচ্ছে যে একটা টাইমে আমাদের জাস্ট রাস্তায় যেতে হবে, মানে ফ্রন্ট লাইনে হোক, মিছিলের মাঝে হোক, পিছে হোক, যেভাবে হোক ইনকর্পোরেটেড হতে হবে। আর ব্র্যাক আসলে আমাদেরকে ফ্রেন্ডদের, আমাদের বড় ভাইয়ারা, আমাদের টিচাররাও অনেকেই আমাদেরকে একসাথে ডেকেছিল একবার। ব্র্যাকের আগেই আমরা একবার নিজের থেকে বের হয়েছি, তারপরে একবার ব্র্যাকে জমা হলাম, তারপরে তো। এটা কত তারিখের ঘটনা? তারিখ এক্স্যাক্টলি তো বলতে পারবো না। 1 উইক ধরে আমরা মানে আন্দোলন করার পরে লাস্টের দিকে 5 জুলাই আসলো, মানে 36শে আগস্ট যেটাকে আমরা বলি। 36শে জুলাই, 36শে জুলাই 5ই আগস্ট আসলো আর কি। সো তারিখটা আমার ঠিক মনে নাই, 25-26 তারিখের দিকে হবে। মানে এই যে আজকে যেমন 26 তারিখ, এরকমই 25-26 তারিখ। 25-26 তারিখের দিকে হবে। তো ওই যে বড় ভাইরা ডাকলেন, আপনি তখন কি করতেন? আমি তো আর্টিস্ট, আর্কিটেক্ট, বাসায় আমার প্র্যাকটিস। উই হ্যাভ আ স্টুডিও বনানী 5 নম্বর রোডে। তো আমরা হচ্ছে ওখানে গ্রাজুয়েট অলরেডি। আমি তো 8 বছর ধরে গ্র্যাজুয়েট, মানে আমি 2017-এ ব্র্যাক ছেড়ে, বাট উই হ্যাভ অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যেখানে আমরা সবাই সবার সাথে কন্ট্যাক্ট রাখি। আর আমাদের টিচাররাও আমাদের সাথে অনেক কানেক্টেড থাকেন, বছরে 1-2টা অনুষ্ঠানে দেখা হয়। তো মানে আমাদের টিচাররা অনেক অ্যামেজিং, লাইক শামস স্যার আমাদের টিচার, যে ওয়ারফেজে গান করে এরকম। তারপরে তো টিচাররা হচ্ছে যে মানে খুবই অ্যাক্টিভ অলসো। তো ওনারা যখন জানলেন যে স্টুডেন্টদের এরকম একটা হচ্ছেন, স্টুডেন্টরা আহত হচ্ছে রাস্তায়, তো আমাদের টু মেক দ্য টিম বিগার, টু রেইজ দ্য ভয়েস। ইভেন মানে তুমি দেখবা যে ছোট কেউ একটা কাজ শুরু করলে বড়রা যখন ওটার সাথে যুক্ত হয়, ছোটরা একটা কেমন ভ্যালিডেশন পায়, এনার্জি পায়। সো ওইটাও হইলো। তো তখন মানে আমরা আর্টিস্ট কমিউনিটি থেকেই বের হয়েছে। একদিন হচ্ছে গিয়ে সব আর্টিস্টরা জমা হলো হচ্ছে প্রেস ক্লাবে। ওই দিন বৃষ্টি হলো তুখোর। ওই দিন একদিন পুরা হেঁটে আমরা মার্চ করে এসে সংসদ ভবন পর্যন্ত আসলাম, পুরা র্যালি করতে করতে। ওইটা ছিল।
তারপরে আরেকদিন ইস্ট ওয়েস্ট ব্র্যাক থেকে শুরু করে আমরা হেঁটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যাই। ওখানে আই রিমেম্বার আই মেড আ স্টেনসিল। ওই স্টেনসিলটা যে আমি কত হাজারটা প্রিন্ট করছি, ওখানে স্প্রে ক্যান শেষ হয়ে যাচ্ছে, মানুষ স্প্রে ক্যান এনে দিচ্ছে, আমি স্টেনসিল বানাচ্ছি, মানুষ নিয়ে নিয়ে নেমে যাচ্ছে। ওইটা ওয়াজ লাইক অ্যামেজিং, অনেক পাওয়ারফুল। তার মানে আসলে বাসা থেকে রং তুলি নিয়ে যেতে হয়নি, মানুষ ওখানে এনে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। রং তুলি নিয়ে গেছিলাম, কিন্তু ওটা শেষ হয়ে যায়, তো কতক্ষণ থাকবে? 1 লিটার 2 লিটার 5 লিটার কত লিটার রং নিয়ে হাঁটা যায়? বাট কন্টিনিউয়াস মানে ওইটা আশেপাশের থেকে জোগাড় হয়ে যাচ্ছে। বিকজ তুমি মানে যখন ইউ আর নট ইন ইউর স্টুডিও, ইউ ডোন্ট হ্যাভ ইউর কমফোর্ট জোন, ইউ আর আউট দেয়ার মেকিং আর্ট, you don't need anything. You can build with anything and everything you have in your surrounding. আর ওই সময়টা সবাই যে যার মতন, আমার মনে আছে আমাদের বন্ধু বিজয়, ও হচ্ছে কীটনাশক ওষুধ দেয় যেটা দিয়ে ওইটাকে স্প্রে ক্যান বানায় নিয়ে আসছিল। বিকজ ছোট স্প্রে ক্যানের কালার তো শেষ হয়ে যাচ্ছে, ওই ওষুধের ওইটা দিয়ে স্প্রে করে করে লিখতে। ওরা মানে ক্রেজি গ্রাফিটি। তো যখন স্টুডেন্টসরা মারা যাচ্ছে তখন তো গুলি চলছে, আপনারা কি টার্গেটে ছিলেন? আমরা এক গোলাগুলির মধ্যে পড়ি নাই, বাট দূরে হচ্ছে গোলাগুলি, এটার মধ্যে ছিল। টিয়ার গ্যাস ফেলতেছে, ছোট ছোট চকলেট টাইপের বোম হবে, আই ডোন্ট নো, ওটা খুব হার্মফুল না বাট অনেক ডেঞ্জারাস। তখন তো আমাদের মানে দৌড়ায় পালাইতেছি সবাই, এরকম অবস্থা। আমাদের এরকম 2-4 বার হয়েছে যে আশেপাশেই হচ্ছে, আমরা দৌড়াদৌড়ি করতেছে এরকম। আর টার্গেটেড ছিলাম, মানে কারণ 1-2 বার এটা তো ইজ নট ইজি। এই যে এখন আমি এসে বসে কথা বলতেছি এটা নিয়ে, 5 বছর পরে কেউ এসে আমাকে কলার চেপে ধরবে না, এটার কোনো গ্যারান্টি নাই আসলে। সো টার্গেটেড হয়েছিল 2-1 বার। আর আমার পার্টনার যে হাজব্যান্ড নাজেম, ওকে মানে 1-2 বারই মানুষ চিনে যায়, ওর চুলটা একটু বড়, দেখলে বোঝা যায়। তো আমরা যেটা করতাম, একটু ঢেকে, মুখ ঢেকে, গামছা দিয়ে মুখ ঢেকে বা মাস্ক পরে এরকম করে বের হওয়ার চেষ্টা করতাম কয়েকদিন পরেই। আর এমনিতে বাসায় জোরে নক করলে বা জোরে বেল বাজলে ভয় লাগতো, কারণ তখন বাসায় যে মানুষকে ধরে মারতেছিল। এরকম সাসপিশিয়াস বেল কি আপনার বেজেছিল কখনো? সাসপিশিয়াস বেল না, নর্মাল বেলই আমার কাছে অনেক সাসপিশিয়াস মনে হতো, আতঙ্কিত ফিল করতাম আমি অনেক। এরকম আপনার বাসায় কি কখনো প্রেশার এসছে বা কাউকে কিছু বলেছে কেউ? আল্লাহর রহমতে এটা এখন পর্যন্ত হয় নাই, আলহামদুলিল্লাহ। বাট আমার পরিচিত অনেকের তো হয়েছে। এটা কোনো মানে আমরা যখন আসলে নেমে গেছিলাম রাস্তায়, তখন এগুলো নিয়ে ভাবি নাই যে আসলে পরে কি হবে জানি না, সবাই মরতেছে, আমরা তো মরে যাওয়ার জন্যই নামছিলাম, তারপরে আবার কি চিন্তা করব, তাই না? আমরা তো জানি এটা ওয়ার্স্ট কেস সিনারিও এইটাই, প্রত্যেকটা পায়েই তো মনে হচ্ছে একটা গুলি আসতেই পারে, একটা কেউ কিছু করতেই পারে। তো ওয়েন ইউ আর আউট দেয়ার, ইউ আর ফুললি আউট দেয়ার। এই সাহসটা কোথা থেকে এসেছিল যে মরে যাওয়ার জন্যই নেমে যাই? আমার মনে হয় আমরা আসলে এত মানে যুদ্ধের গল্প শুনে বড় হওয়া একটা জেনারেশন। 71-এ ধর আম্মুর মুখে, মামার মুখে, আমার মামা মুক্তিযোদ্ধা একদম অ্যাক্টিভলি, বাবা ইনঅ্যাক্টিভ, মানে সামনে ফ্রন্ট লাইনার না, বাট বাবাও মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড। আম্মুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শোনা, আমাদের তো রক্তেই মানে খুব আন্দোলন। আমরা তো কতগুলো মানে 52-র গল্প শুনছি, 71-এর গল্প শুনছি। আমার বাবার নাম গোলাম সারওয়ার লালন। তো আব্বু নাই, আব্বু মারা গেছে 2007-এ। বাট মানে ধরো আমাদের কাছে আমার এটা মনে হয় যে আমাদের জেনারেশনটা, ধরো আমাদের আব্বুরাই কিন্তু যুদ্ধ করে বড় হওয়া, তো তার কাছে বড় হওয়া একটা সন্তানের সাহসের অভাব হওয়ার কথা না অন্তত, আর যাই হোক আর কি। হ্যাঁ, হয়তো এটা আপনি বলতে পারেন যে আমাদের প্রেক্ষাপটে, কনটেক্সটে মেয়েদেরকে অত একটা সাহসী হইতে দেওয়াটাকে প্রাধান্য দেয় না, বরং ছেলেরাই একটু সাহসী দেয়া হয়, ওদেরকে সাহসী হওয়ার জন্য সাহস দেয়া হয়। কিন্তু আমার আল্লাহর রহমতে ওই ফ্যামিলিতে এই ঝামেলাটা হয়নি। আমি ছোটবেলা থেকেই একটু গ্যাঞ্জাম করতাম, ঝগড়া করতাম, কোনো একটা কিছু ঝামেলা হলে ওটা নিয়ে কথা বলা ওয়াজ ভেরি নর্মাল। আমি 2-4টা গ্যাঞ্জাম করে আসছি, ওটা নিয়ে আমার ভাই যাচ্ছে মিটমাট করতে, এগুলা ওয়াজ ভেরি নর্মাল। কয় ভাই বোন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। আপনি কত নাম্বার? আমি সবার ছোট। ছোটদের একটু জেদ বেশি থাকে না? হ্যাঁ, ওদের সব কিছু ফাইট করেই তো নিতে হয়। মানে ওদের দিকে ছোটদেরকে আদর করে অনেক, বাট এত বাচ্চা নার্চার করার পরে ছোটটাকে আসলে ওই লেভেলের কেয়ারটা দেওয়া হয় না বড়টাকে, যেটা বা সেন্সিটিভিটি আমি পড়ে গেলে 3টা বাচ্চাকে দেখছে পড়ে যাইতে, ততক্ষণে মা বুঝে গেছে পড়ে যাওয়া ইজ নর্মাল। সো
এটাই। আর আম্মু অনেক আমাকে আসলে কখনো আম্মু ফিল করতে দেয় নাই যে তুমি মেয়ে, তুমি এটা করবা না, এরকম না। আম্মুর নাম আসিয়া সারওয়ার, আম্মু ইজ অ্যামেজিং। আম্মু নিজেও অনেক মানে প্রতিবাদী। আম্মু বাইরে রাস্তায় যেয়ে প্রতিবাদ করে নাই, বাট ফ্যামিলি যত ইন্টারজেনারেশনাল ঝামেলা আছে সেগুলোতে সে খুবই প্রতিবাদ করছে জীবনে। আপনার কি মায়ের থেকেই এরকম হওয়া? হ্যাঁ হ্যাঁ, মা বাবা দুজনই, ভাই বোন। আমার বড় বোন খুব সাহসী। আপনার ফুল ফ্যামিলি কি জুলাইয়ে এরকম না, না, ছিলেন না, বাইরে? আমার ভাই এখন একদমই এইসব করে না, অ্যাক্টিভিস্ট সে না, সে খুব ব্যবসায়ী। কিন্তু আমি কোনো গ্যাঞ্জাম করলে ও আমাকে বাঁচাইতে, যে কাউকে মেরে ফেলতে হলে মেরে ফেলতে পারবে, কিন্তু ও নিজের থেকে ঝামেলায় যায় না। ও বিজনেস করে, নিজের লাইনে আছে। তো লাস্টের দিন যখন খুবই মানে গুরুতর অবস্থা, ও যে ঢাকার বাইরের থেকে লোকজন র্যালি করে আসতেছে, মানে ঠিক ধরো 4 তারিখে হচ্ছে আমার মা আমার বাসায় চলে আসছে। মানে আমি তো ম্যারিড, আলাদা বাসায় থাকি, তো আম্মু আমার বাসায় চলে আসছে সো দ্যাট আমি বাইরে না যাই, বিকজ তখন আম্মু অলরেডি ভয় পাচ্ছে, কারণ অনেক মানুষ মারা গেছে অলরেডি। তো আম্মু অনেক ভয় পাচ্ছে, আর আমাকে আর আমার হাজব্যান্ডকে নিয়ে খুবই ভয় পাচ্ছিল। তো আম্মু চলে আসছে, আম্মু মজার মজার খাবারও রান্না করতেছে যেন আমি খেয়ে দিয়ে বাসায় থেকে যাই, না বাইরে যাই। তো আমি তো যাবোই। আমি তাও আমার হাজব্যান্ডকে 1-2 বার বলছি যে না, আজকে কি যাবা না, বের হবা না। তখন যখন ও যাবে তখন আমি তো যাবোই। তো দুজন মিলে গেলাম। তখন আমার ভাই বলছে আমি আর থেকে কী করবো, চলো আমিও যাই। পরে আমার ভাই ভাবি আমরা 4জন মিলেই তখন বের হয়েছিলাম। তখন কোথায় গিয়েছিলেন? তখন আমার বাসা তো বনানীতে, ওখান থেকে আমরা বের হয়ে মহাখালী হয়ে একটা এরকম বড় একটা কাপড়ে আমরা স্লোগান লিখে দেখলাম একটা মিছিল আসতেছে, ওদেরকে ফ্রন্টে দিলাম। তারপরে হাঁটা শুরু করলাম, আশেপাশে সব লিখতে লিখতে যখন আমরা এই যে ধরো তেজগাঁর ফায়ার সার্ভিসটা পার হলো, ওখানে গিয়ে আমরা শুনতেছি সবাই কল দিচ্ছে যে আচ্ছা হাসিনা পালাই গেল, চলে গেল। 5ই অগাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো 4 তারিখে ফার্স্ট গেলাম, 5 তারিখে সকালের কাহিনী এটা আর কি। তো ফার্স্ট গেলাম মানে ভাইয়া সহ ফার্স্ট। আপনারা কি হেঁটেই যাতায়াত করতেন? হ্যাঁ, আমার ভাই যেদিন গেল সেদিন একটু রিক্সা টিক্সা ছিল, মানে 5 তারিখে সকালের দিকে একটু হাঁপায় গেলে ওরা রিক্সা নিত, কিন্তু আমরা হেঁটেই করতাম আর কি। কারণ হেঁটেই হচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে থাকা যায়। স্লোগানগুলো কে ডিসাইড করতো যে এই স্লোগানটা লিখবো, আমরা এই জিনিসটা লিখবো? কখনো আমরা নিজেদেরটা লিখতাম যেটা অন্তর থেকে আসতো, যেমন মানে আন্দোলন করছি, আরও করব, চেঞ্জেস আনতেছি, আরও আনবো, এই ধরনের টুকটাক কথাবার্তা নিজেরাই লিখতাম। কিন্তু বড় বড় স্লোগান, দেশটা কারো বাপের না, এই ধরনের কথাবার্তা, তো এটা তো মানে গুঞ্জনের মতো রটনা আর কি, এটা রটে গেছে, এটা চলতেছে, এটা তখন রক্তে, ঘুমের মধ্যেও মনে হয় আমরা এগুলাই শুনতেছি, পড়তেছি এরকম, বা দেখছি সারাক্ষণ। অনেক বড় বড় শিল্পীরা অনেক কথা বলছেন, যেমন দেবাশিস চক্রবর্তী, ও হচ্ছে খুবই সুন্দর সুন্দর কথাবার্তা, মানে সুন্দর অ্যাজ ইন পাওয়ারফুল কথাবার্তা বলছে, যেগুলো আমাদের খুব ইন্সপায়ার করতো, অ্যান্ড ওগুলাও আমরা লিখতাম। আবার কখনো কখনো নিজেরটাই লিখতাম যেটা মন চাইতো। আমি তো অনেক আঁকতামও, মানে একে বোঝানোর চেষ্টা করতাম। এই জায়গাটায় ইন্সপিরেশন কে ছিল? আপনি দেবাশিস চক্রবর্তীর কথা বললেন, এরকম আর কারা ছিলেন ইন্সপায়ারিং? বন্ধু বান্ধব তো যেমন দিবারা আমার বান্ধবী, ও খুবই অ্যাক্টিভ ফেমিনিস্ট একজন, তো ও ছিল খুব ইন্সপায়ারিং। আমরা একসাথেই বের হইতাম, আমি ওকে ফোন দিতাম, ও আমাকে ফোন দিত, দুজন মিলে যেতাম। মনন মুন্তাকা আমার আরেকটা বান্ধবী। ও তারপরে এটা হচ্ছে গিয়ে দেশের, বিদেশেও অনেক বন্ধু বান্ধব যারা আসতে পারতো না, যেমন সাদিয়া মিজান আপু তখন ছিল না, বিদেশে ছিল, ও ফোন করে করে খবর নিত, ও বলতো তোমরা কি করতেছো, কি করা উচিত কি করা উচিত না। সো ইটস লাইক আ কমিউনাল এনার্জি, একা তো এত হয় না আসলে, একটা ন্যাশনাল কমিউনাল এনার্জি তখন হয়ে গেছিল সবার, ইন্টারন্যাশনাল ন্যাশনাল সব মিলায়। আপনারা কোথায় কোথায় আঁকতেন? মানে পোস্টার এঁকে দিচ্ছেন বা ব্যানার এঁকে দিচ্ছেন, আর কি কি আঁকতেন? স্ট্রিট আর্ট অনেক করছি, যেমন দেয়ালে অনেক, মানে দেয়াল তো ক্যানভাসের মতন হাঁটতেছে সব, মানুষের গালেও আঁকছি, পিঠেও আঁকছি, জামায় আঁকছি, ক্যাপে আঁকছি। কোথায় মানে আমাদের কাছে তো টুলটাই ছিল আমাদের তুলি, আর ওইটাই আমাদের বন্দুক। ওইটা নিয়ে যে যখন মানে মানুষ যেভাবে পারতেছে, কেউ এসে বলছে ভাই আমার পিঠে একটু লিখে দেন, আপু আমার জামাটা একটু লিখে দেন, পিচ্চি বাচ্চা গালে বলতেছে লিখে দেন, এরকম। কোথায় কোনো সীমা নাই, যেখানে যখন মনে হয়েছে তখন। তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কিছু অশ্লীল আঁকা, কিছু মানে
বলার অযোগ্য ভাষাও কিছু লিখতে দেখেছি আমরা। হুম। সেগুলো কারা করেছিল বলে মনে করেন, বা কেন হয়েছিল এই ধরনের ঘটনা? কারা করেছিল এটা আমি বলতে পারবো না অবশ্যই। কেন করেছিল ওইটা আমি আসলে জানি না। এক একজনের রেইজ এক একভাবে কাজ করে, এক একজনের এক্সপ্রেশন এক একভাবে কাজ করে। কেউ জিদ করে কথা বলে, কেউ মিষ্টি করে কথা বলে, কেউ থাপ্পড় দিয়ে কথা বলে, কেউ ঘুষি মেরে কথা বলে। এক একজনের সব তো তখন তো তুমি কোনো শিক্ষিত অশিক্ষিত কেউ নাই, সবাই তো করতেছে, সবাই সবার মতন করে আন্দোলন করতেছে। তো যার গালি দিয়ে মনে শান্তি পাচ্ছে সে গালি দিয়েই লিখছে, মানে হাসিনাকে নিয়ে অনেক গালি দিচ্ছে। তো যার এক্সপ্রেশনের টুল যেটা, সেটাই। এটা খারাপ ভালো কেন করছে এটা আমি জানি না আসলে। আমি ওটাকে জাস্টিফাই বা দ্বিমত করতে চাই না। এখন বসে ওটাকে জাজ করার মতন শক্তি আমার নাই। পরবর্তীতে 5ই আগস্ট এলো এবং আমরা একটা ট্রান্সফরমেশন দেখলাম। অন্তর্বর্তী সরকার গঠন হলো 3 দিন পরে, কিন্তু এই 3 দিনেও কিন্তু আমরা দেখেছি প্রচুর খালি দেয়ালে গ্রাফিতি আঁকতে, এবং আমি এরকমও ঘটনা দেখেছি বা এরকমও নিউজ হয়েছে যে একটা গ্রাফিতি মুছে আর একটা গ্রাফিতি আঁকা হচ্ছে। প্রথমে তো একই লাইনে যদি বলি, একই দেয়ালে আমরা আঁকতেছি যে হাসিনার পদত্যাগ চাই, এটা সেটা বের হওয়া সেই। এরপরে যখন শুনলাম যে আচ্ছা ঠিক আছে নেমে গেছে, তারপরে আবার লিখতেছি যে বিজয়, এরকম। তো মানে এই যে ট্রানজিশনটা, তো যখন উনি মানে হাসিনা চলে গেল, তারপরে আমাদের তো রেইজ তো শেষ হয় নাই। আর কারণ হচ্ছে তার চেলাপেলারা তো সব দেশেই আছে, খুব তো চেলাপেলা, মানে তোমার নেতাকে মেরে মানে ভাগাই দিছে, মানে তুমি তো জিদে ফেটে যাচ্ছ। এখন তুমি তো যত ইচ্ছা গ্যাঞ্জাম করবা, তাই না? তো ওই গ্যাঞ্জামের সময়টা আমার মনে আছে ভিভিডলি। আমরা রাতে অনেক অকারেন্স হইতো অন্ধকারে। সো তখন অলরেডি আমাদের মনে হচ্ছিল যে দেশের দায়িত্ব আমাদের হাতেই, এখন কেউ থাকুক আর না থাকুক কিছু করার নেই। রাস্তায় দাঁড়ায় মানুষ যখন পরিষ্কার করতেছে, কেউ রাস্তা পরিষ্কার করতেছে, কেউ বাচ্চাদেরকে খাবার কিনে দিচ্ছে, সে সবাই যে যার মতো রুট লেভেলে যেভাবে পারতেছে হেল্প করতেছে। তো যখন আমরা শুনলাম যে রাতের বেলা অনেক গ্যাঞ্জাম হচ্ছে, আমরা কি করতাম, রাতে মিউরাল করতে বের হইতাম, সো দ্যাট উই ব্রিং আওয়ার লাইটস অ্যান্ড দেয়ার আর পাবলিক অ্যাপিয়ারেন্সেস ইন দ্য রোড। তো মানুষ থাকলে তো ধরো চিন্তাই হচ্ছে না, খুন খারাপ কম হচ্ছে। সো আমরা হচ্ছে পাবলিক গ্যাদারিংগুলো বাসায় তখন আমরা রাতে বাইরে অনেকক্ষণ থাকার চেষ্টা করতাম সবাই মিলে, যেন আমরাও সেফ থাকি আর মানুষজনের ক্যাচাল হলে। এলাকা ভিত্তিকভাবে বিভিন্ন জায়গায় আমরা স্পট করে আঁকাআঁকি করতাম, গান বাজনা করতো, একটু দাঁড়ায় থাকতাম, কথা বলতাম, এরকম। হ্যাঁ, এরকম খুব হয়েছিল যখন হচ্ছে পুলিশ খুব কম ছিল বা পুলিশ ভয় পেয়ে গিয়েছিল। তো তখন কিন্তু দেখা গেছে যে এলাকা ভিত্তিক দেখা যাচ্ছে গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানুষ নিজেদের এলাকা পাহারা দিচ্ছে, এরকম ঘটনা আমরা দেখেছি। তো এই যে যখন আপনারা এই যে পাহারাটা দিচ্ছেন, তারপরেও তো নানান ঘটনা ঘটেছে, নানান জায়গায় লুটপাট হয়েছে দেখেছি আমরা। সেই জায়গাগুলো থেকে যখন আবার নতুন একটা সরকার দায়িত্ব নিল, এই যে ট্রানজিশন পিরিয়ড, তখন আপনারা কি করতেন? তখন কি মনে হয়েছিল যে বাংলাদেশটা হ্যাঁ, মানে অনেকে অনেক কথাই বলতো, যেমন কিছু বন্ধু যারা আসলে একটু ভয় পায় বেশি, তারা হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিচ্ছে একদিক দিয়ে, এই দেশে কিছু হবে না, থেকে কিছু হবে না, অনেক গ্যাঞ্জাম হ্যানত্যান, যে আসবে সেও সেম এই সেই। আবার কিছু হচ্ছে যে অনেক হোপফুল। এখন আমি হোপফুলদের দলে, আমি হচ্ছে গিয়ে মানে আদারওয়াইজ হোপ ইজ দ্য অনলি থিং দ্যাটস কিপিং আস এ লাইফ। সো আদারওয়াইজ তো কোনো মানে নাই। এটা তো এখন দেখো এই মুহূর্তে একটা গ্যাঞ্জাম হতে পারে এই জায়গায়, তাই না? তো ওইটা তো আনসার্টেনিটি অফ লাইফ তো আছে, আর সব কিছুই ইম্পারমানেন্ট। আর আমি হোপফুল ছিলাম ইন আ সেন্স যে ধরো এত খারাপ হয়েছে, এর থেকে খারাপ আর কি হবে, এটা হচ্ছিল আমাদের কথা, যে কিছু তো ভালো হবে এর থেকে আশা করি। আর যদি খারাপ হয় তাহলে আবার গ্যাঞ্জাম করব। যেমন একটা ভয়ের ছিল যে নাম বললে তো চাকরি থাকবে না, একটা দল আসার কথা ছিল, সেই দল সবাই ভাবতেছে ওই দল আসবেন, মেয়েরা অনেক অপ্রেসড হবে, আমাদের স্বাধীনতা থাকবে না, এই সেই। তো তখন আমার মনে হতো যে ওই দল আসলে আমরা আবার গ্যাঞ্জাম করব, আবার মানে ইটস নট আমাদের জন্য, এইটার জন্য আমরা আসলে যুদ্ধতে নামি নাই, এটার জন্য আমরা গ্যাঞ্জাম করি নাই, এরকম। সো এটাই। যেই যুদ্ধে নেমেছিলেন বলছিলেন, যেই সংগ্রামটা করেছেন, যার জন্য করেছেন, আজকে 2 বছর পরে এসে
তার কতটা অর্জন হয়েছে বলে মনে করেন, বা তার কতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে? এত বড় একটা স্কেল এটা, মানে ধরো একটা গাছের বীজ বপন করলা, সাথে সাথে তো ফল পাবা না। কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে, ফুল থেকে ফল হইলে হবে, না হলে হবে না। কিছু গাছ ঔষধি, কিছু গাছ ফলই দেয় না। তো মানে ব্যাপারটা এরকম যে আশা, আমি এখন আশাবাদী। আমার এটা ভালো লাগে যে অনেক বছর দেশটা প্রথম প্রথম মানে আমি গণতন্ত্র বা আমি মানে রাজনীতি বলতে এটাই দেখতাম যে দুইজন মহিলার গ্যাঞ্জাম। একজন আসতেছে, সে তার মানে পার্লামেন্ট হাউসের সংসদের কোনো একটা টক বা কোনো একটা মানে এপিসোড দেখলেই দেখতাম যে প্রথম 15 মিনিট বিরোধী দলের নামে বদনাম করে, বাকি 5 মিনিট কি লাগবে, তার 2 মিনিট হচ্ছে গিয়ে নিজের দলের জন্য প্রশংসা, তারপরের 1 মিনিট নিজের প্রশংসা, তারপরের 1 মিনিট দেশের কি দরকার, ইউনো, মানে এইটা হচ্ছে গিয়ে স্কেল। সো ওইটা যখন এখন কম, যে আমার কাউকে বদনাম করতে হচ্ছে না, শি ইজ অলরেডি গন, অ্যান্ড আমার কোনো মানে ওই নিজেকেও জাহির করতে হচ্ছে না, বিকজ আই এম অলরেডি সিকিউরড অ্যান্ড হিয়ার টু মেক আ চেঞ্জ। অ্যান্ড মানে এখন যে আছেন সে হলো খুবই বাইরে থেকে মানে নিজে একটা মানে তার এই দেশের প্রতি একটা মমতা আমার মনে হয় আছে, যে তার বাবা মা কানেক্টেড, অ্যান্ড সে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করে এখানে আবার তাকে অনেক মানে তার স্ট্রাগল স্টোরিজও আছে এই দেশ ছাড়ার। তো he has every good reason to do something good for this country, and I hope that he will. And what we see is very, হ্যাঁ, একটু কনটেক্সচুয়াল কম লাগে, প্রেক্ষাপটটা একটু মনে হয় যে আচ্ছা এখানে যে একটু দেখি এখানে কি দরকার, সেটা না করে উপর থেকে দেখে আচ্ছা আমি এটা দিয়ে দিই, এটা হয়ে যাবে, এই ধরনের একটা মানে একটু আছে। ওইটা আরেকটু কনটেক্সচুয়ালাইজড হলে মনে হয় ভালো হবে, যেহেতু সে মানে একটু বাইরের থেকে এসে দেশের ঘটনাটা মধ্যে চেঞ্জেস আনার ট্রাই করছে। আর আমাদের দেশে তো মোস্ট অফ দ্য পলিটিশিয়ান করাপ্টেড। সো সে যার সাথে কাজ করতেছে সেই টিমটা যদি রাইট না হয়, তখন তুমি একটা মানে তুমি একটা টিচার খুব ভালো, খুব নীতিবান, কিন্তু তোমার স্টুডেন্টরা যদি নীতিবান না হয়, তুমি শিখাবা কাকে? বা তোমার টিমের অন্য টিচাররা যদি নীতিবান না হয়, তুমি অ্যাজ এ প্রিন্সিপাল কী করবা? এরকম ব্যাপারটা মনে হয় আর কি, যে হি হ্যাজ বিন ট্রাইং। আই লাইক দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ টেকিং এভরি ডিসিশন উইথ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ডটার, ইউনো, মানে acknowledging family. অ্যান্ড আমাদের দেশে এই যে পাবলিক অ্যাপিয়ারেন্সে acknowledging your পার্টনার, অ্যান্ড একটা মহিলাকে সাথে নিয়ে তুমি দেশ চালানোর কাজে বের হচ্ছ, তাকে একটা ফুল দিচ্ছ, তার নিজে ব্যাকপ্যাক নিয়ে বের হইতেছো, এই ধরনের জিনিসগুলো খুবই ভালো লাগে, ইউনো, খুবই হার্ট টাচিং, যেগুলো আমাদের দেখাই হয় নাই। আমার জীবনে আমি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এরকম দেখি নাই। তাই আই অ্যাম ভেরি হোপফুল। আমি বলবো না যে আমি বিএনপি করি বা আওয়ামী লীগ করি বা জামাত করি, আমি কোনো দলের কোনো ফরে কিছু বলি না, বাট অ্যাজ আ হিউম্যান বিইং তারেক রহমানের অ্যাপিয়ারেন্স অ্যান্ড এখন পর্যন্ত যে যে ছোটো ছোটো দাগগুনি আমরা দেখছি, যে কিছু কিছু ফল সেটা ভালো, আর বড় বড় দাগ যেগুলো দিয়ে যাচ্ছেন ওগুলো টাইম লাগবে, সেই ডিসিশনগুলো আমার ভালো মনে হয়, এটাই। আচ্ছা, আমরা একটু অন্যদিকে যাই, আপনার কাজ নিয়ে কথা বলি। আপনি জুলাইয়ের গ্রাফিতি আর্ট শেষ হলো, এরপরে নিজের কাজে ফিরে গেলেন। আপনি তো নেচার নিয়ে আঁকেন, নেচার থেকে ইন্সপায়ার্ড হয়ে বা ন্যাচারাল যে কালার আছে, পিগমেন্টস আছে, ওগুলো দিয়ে আঁকেন। এগুলো সম্পর্কে একটু বলেন যদি। এগুলো আসলে কি কোথা থেকে এইগুলো সংগ্রহ করেন, বা কেন আপনার মনে হলো যে নেচার থেকেই আঁকতে হবে? এত গরম কথাবার্তা থেকে আবার আমার প্র্যাকটিসে যাওয়াটা একটু, হ্যাঁ অবশ্যই, মানে ছোটবেলা থেকেই আমি অনেক এইটাও আসলে রেইজি, মানে ধরো আমি তো ঢাকায় থাকি, আমি তো জন্ম ঢাকায়, তো ঢাকা থেকে বের হয়ে যখন মানে ঢাকার বাইরে যখন যেতাম, সেটা সুযোগ হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আর গ্রামের বাড়ি বরিশাল, অনেক সুন্দর আমার গ্রামের বাড়ি। আমার বাবার গ্রামের বাড়ি মানে নানা বাড়ি দাদা বাড়ি দুইটাই বরিশালে। সো ওই টাইমটুকু অনেক সুন্দর, গ্রামের টাইমগুলা অনেক ভালো যাইতো। গ্রাম দেখতে আমার খুব ভালো লাগতো, পশু পাখি, হাঁস মুরগি, গাছপালা, পুকুর, মাছ, পানি, মানুষ, সব ইউনো। আর ঢাকায় তো সব একটু পলিশড, সবাই একটু স্ট্যান্ডার্ডাইজড। তো ওই কন্ট্রাস্টটা খুবই মনে থাকতো, যে আল্লাহ এটা কি দেখে আসলাম আর কি এখন করতেছি। সো যেটা পাচ্ছি না,
ওটা পাওয়ার ইচ্ছা, ওইটাকে মানে ওটা কাছাকাছি যাওয়ার ইচ্ছা থেকে নেচার আঁকা। তো যখন আমি ধরো একটা খুব সুন্দর একটা ফুল দেখে ভালো লাগলো, ওই ফুলটা যখন বাসায় আঁকি তখন পুরো ওই টাইমটা কিন্তু আমি ওইটার প্রেমেই মত্ত। তো আমি আমি দেখেছি আপনি অনেকগুলো কৃষ্ণচূড়ার ছবি এঁকেছেন। ভেরি অবসেসড উইথ কৃষ্ণচূড়া ফ্লাওয়ার। ঢাকায় কৃষ্ণচূড়া তো মানে কৃষ্ণচূড়া ইজ লাইক আ পাওয়ারফুল স্টেটমেন্ট। মানে ও হচ্ছে গিয়ে আসবে, ও এসে পুরা ঢাকা শহরে লাল রং দিয়ে ভরায় দিয়ে আবার ও চলে যাবে, যাওয়ার সময় পুরো রাস্তাঘাট লাল বানায় দিয়ে যাবে, মাঠ পানি সব মানে যেখানে পড়তেছে একটা গরম অবস্থা ক্রিয়েট করে। ইটস লাইক মানে একটা রেজিস্ট্যান্স ওর, যে আই ডোন্ট কেয়ার তুমি কি অবস্থায় ধূসর শহরের কি ধুলাবালি কি আই ডোন্ট নো, আমি জাস্ট সুন্দর হয়ে ফুটবো, তোমাদেরকে সৌন্দর্য দিয়ে যাব। আর ওর ফরমেশনটাও এত সুন্দর, আই জাস্ট লাভ কৃষ্ণচূড়া। আর মানে অন্যান্য আমি মানে নেচারের পাখি আর ফুল আমার খুবই ভালো লাগে, পানি খুব ভালো লাগে। তো এগুলো আমি যখন কোথাও বেড়াইতে যাই আমি ঘন্টার পর ঘন্টা ওটা দেখতে পারি আর কি। মানে মানুষ বলে না পড়ালেখা করো, আমি এইসবই স্টাডি করি, দেখি, যখন আসি তখন ওটা আঁকার চেষ্টা করি, ওটার মতন করে কিছু বানানোর চেষ্টা করি। মানে আই ট্রাই টু ক্রিয়েট আর্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স। লাইক আমি ওইটা পাচ্ছি না, ওইটা পাওয়ার একটা চেষ্টা বা লিমিটেশনটাকে কভার আপ করার একটা জায়গা থেকে। আপনি পড়াশোনা করেছেন আর্কিটেকচারে? আমি আর্কিটেকচার পড়াশোনা করেছি ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক থেকে। তারপরে আপনি আর্কিটেকচারের নিজস্ব ফার্ম আছে? হ্যাঁ, আমার একটা প্র্যাকটিস আছে, উই হ্যাভ আ স্টুডিও, আমার নিজস্ব ফার্ম আছে। কি কি কাজ করেন? আমরা বেসিক্যালি ডিজাইন রিলেটেড কাজ করি, সেটা ইন্টেরিয়ার ঢাকায় থাকলে ইন্টেরিয়ার করতে হয় অনেক। নট দ্যাট আই এম ভেরি ফ্যান অর ফন্ড অফ ইট। আমার ভালো লাগে হচ্ছে এমন আর্কিটেকচারাল কাজ যেটা মানুষের খুব কাজে দিবে, অ্যান্ড আন্ডার প্রিভিলেজড মানুষকে খুব কাজে দিবে। প্রিভিলেজ মানুষের কাজ করতে হয় ফর আর্নিং মানি টু হ্যাভ মাই লাইফস্টাইল অ্যাজ ইট ইজ, টু মানে আমার ফার্মটাকে টিকায় রাখার জন্য, নিজেকে টিকায় রাখার জন্য, ফ্যামিলিকে হেল্প করার জন্য, সব কিছু মিলায় আই হ্যাভ টু আর্ন মানি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডু দিস ইন্টেরিয়ার অ্যান্ড ঢাকার কাজগুলা। বাট ঢাকার বাইরে ধরো হেরিটেজ কনজারভেশন ইজ এ ভেরি মানে গুড থিং, আই ফিল আমার ভালো লাগে। যেমন আমার থিসিস হেরিটেজ কনজারভেশন নিয়ে করা। কিন্তু তুমি ঢাকায় হেরিটেজ কনজারভেশন করতে গেলে তুমি দেখবা যে তোমার পক্ষে সম্ভব না। আমাদের তৈমুর স্যার নামে একজন স্যার আছে যে তার জীবনটাকে বিলাই দিচ্ছে, কিন্তু একটা বাড়িও ঠিক মতন কনজার্ভ করা খুব ডিফিকাল্ট পুরান ঢাকার। কারণ এখানে বিভিন্ন স্টেক হোল্ডারদের অনেক বড় বড় মানে হাত আছে। এটা একটা সিন্ডিকেট, এটা আরেকটা জগৎ, এটা নিয়ে কথা বলা ডিফিকাল্ট। তুমি ওই পুরান বাড়িটা তুমি জাস্ট ইম্যাজিন করো, পুরান ঢাকার একটা 1000 স্কোয়ার ফিটের জায়গা কত মূল্যবান। এই জায়গাটা তুমি চাবা তুমি একটা পুরান বাড়ি রেখে ওটাকে পাবলিক স্পেস করে দিয়ে, যদি সরকার পারে জায়গাটা নিয়ে একটা ধরো মিউজিয়াম, জাস্ট তুমি তো নেদারল্যান্ডস গেছো, তুমি জাস্ট ইউরোপ চিন্তা করো যে কত সুন্দর সুন্দর করে হেরিটেজ কনজার্ভ করা অ্যান্ড ওগুলোকে পাবলিক স্পেসেস ক্রিয়েট করা, তো ওপেন আপ করে দেয়। তুমি চিন্তা করো আমাদের আর্ট এক্সিবিশন করতে হইলে বা একটা আর্কিটেকচারাল টক করতে হইলে আমাদের যে জায়গাটা হায়ার করতে হয়, ইটস আ হোয়াইট কিউব বক্স, কোনো আলো বাতাস নাই, কোনো গল্প নাই, কিছু নাই, নতুন করে বানানো একটা স্টোরি ছাড়া জায়গা। কিন্তু তুমি এটাই চিন্তা করো যে তুমি পুরান ঢাকার একটা জায়গায় করতেছে, আহসান মঞ্জিলে তুমি চিন্তা করো তো একটা মিউজিক্যাল শো যেখানে আর্ট এক্সিবিশন হচ্ছে, মেলা হচ্ছে, গান বাজনা হচ্ছে, খুবই অ্যামেজিং হইতো, ইটস আ ভেরি বিউটিফুল স্পেস। কিন্তু তুমি ওই আহসান মঞ্জিলে মিউজিয়ামটা যেয়ে দেখো, এত পরিমাণ ধুলা, তুমি কিছু দেখতে পারবা না, চাদরের রং দেখবা না, কারণ এটা ধুলা দিয়ে পুরা ভরা। তা আমি জানি না আমাদের প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট আসলে করেটা কি। ওখানে ফ্যান যেরকম আস্তে আস্তে ঘুরে, মানুষও আস্তে আস্তে চলে। আমি আমার থিসিসের টাইমে একটা দুইটা পেপার ওখান থেকে বের করার জন্য গেছিলাম, এক টেবিল থেকে আরেক টেবিলে, আরেক টেবিল থেকে আরেক টেবিলে, মানে এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এই সিন্ডিকেটগুলো ব্রেক করা খুবই ইম্পর্টেন্ট টু ক্রিয়েট বিউটিফুল স্পেসেস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন ঢাকা অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য বিগার সিটিজ অ্যান্ড স্মলার সিটিজ অফ বাংলাদেশ। ঢাকার কথা যখন বলছেন তখন এই রিসেন্ট এখনও কিন্তু অনেক ধরনের গ্রাফিতি আর্টিস্ট হচ্ছে, যেমন আমরা বেশ ভাইরাল যদি বলি সেটা হচ্ছে শুভদের যে গ্রাফিতি। তো এছাড়া অনেক আগে থেকে দেয়ালে চিকা মারা হতো, তারপরে যে কষ্টে আছে আইজুদ্দিন, এই টাইপের গ্রাফিতি হতো। সেই জায়গা থেকে এখনকার ট্রান্সফরমেশনটাকে কিভাবে দেখেন আপনি? এখনও কিন্তু মজার মজার, যেমন কিছুদিন আগেই আমাদের
স্ট্রিট স্পিরিট ওদের নাম একটা গ্রুপ, আমাদের ভাই ব্রাদার বিজয়া, ওরা একসাথে আমরা আমি আমি তো আমার রেজিস্ট্যান্স ফ্লাওয়ার, আমি যে ফ্লাওয়ার রাখছি, বাট ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন পাওয়ারফুল ওয়ার্ডস ওরা লেখে। এখন যেমন একটা কমিউনিটি গঠন হয়ে গেছে, র্যাপার বলো বা গ্রাফিটি আর্টিস্ট বলো, ও র্যাপারও কিন্তু ও ওয়ার্ডস প্লে করতেছে থ্রু বিট অ্যান্ড মিউজিক। আর গ্রাফিটি আর্টিস্টরা হচ্ছে শব্দ ট্যাগ দিয়ে ওদের রেজিস্ট্যান্সটা করে। তো এখনকার যেটা হয় যে ওদের একটা গ্যাং আছে, গ্রুপ আছে, ওরা বের হয় মুখোশ টুখোশ পরে স্প্রে ট্রে নিয়ে চুপচাপ কোনো একটা খুব পলিশড জায়গায় একটু দাগ দিয়ে ওরা চলে যায়। বুঝছো, দাগ মানে ওই কোনো একটা কথা বলে যাবে বা কোনো একটা শব্দ লিখে যাবে যেটা মানুষকে ভাবাবে। যেমন ধরো খুবই পলিশড, মানে হাতির ঝিলের একটা দেয়ালে, ওদেরকে আবার পুলিশ টুলিশ ধরেও নিয়ে যাইতেছে, আবার ছুটেও যাচ্ছে, এগুলো হয় অনেক। তো এখন এটাই, এখন হচ্ছে কি একটা গ্রুপ একসাথে কাজ করতে পারে, করে, ওরা একসাথে চলে, আবার কেউ কেউ একা একাও বের হয়ে যায়, করে। তো আমরা হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা এদেরকে চিনি। এখন এটা আমরা বেশি একটা পাবলিকও করতে চাই না, বিকজ দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো এটাই। এখন আপনারা এখন কিভাবে? এখন আমাদের বিভিন্ন ইভেন্ট কল হয়, ওইটা অনেক সময় গ্রুপ খুলে হয়, অনেক সময় ইভেন্ট পেজ খুলে হয়, ফোন দিয়ে হয়, বাসায় স্টুডিওতে এসে আমরা চা খেতে খেতে প্ল্যান করি নেক্সট কি করা যায়, এরকম করে হয়। আপনারা এই যে যখন আঁকতে বের হন, আপনিও নিশ্চয়ই বের হন, তো মাঝে মাঝে হ্যাঁ, আমি কিন্তু খুব গ্রাফিটি করতে হয়েছে দেখে আমি করছি, যখন অ্যাক্টিভিজমের দিক থেকে, মানে ধরো যখন জুলাইয়ের টাইমে আমার আসলে অ্যাক্টিভলি আই হ্যাড টু রাইট অ্যান্ড সে অ্যান্ড স্পিক, তখন আমি করছি। বাট আমি কিন্তু এমনিতে বড় বড় মিউরাল করি, লাইক 4 তলা 5 তলা 6 তলার মিউরাল এনভায়রনমেন্টাল জাস্টিসের উপরে। মানে আমার বেসিক পছন্দের জায়গাটা হচ্ছে, যেহেতু আই লাভ নেচার, তো এনি ইনজাস্টিস দ্যাটস মানে নেচারকে নষ্ট করতেছে এরকম ইনজাস্টিস নিয়ে আমি অনেক ছবি আঁকি। সো আমি হচ্ছে শ্রীলঙ্কাতে কলম্বোতে ফিয়ারলেস কালেকটিভের সাথে বিশাল বড় ছবি আঁকছি। তারপরে ওদেরই আমাদের বন্ধু তায়ারা ফারহানা তারেক, ওদের স্টুডিও 6x6 মোহাম্মদপুরে, ওখানে ওদের দেয়ালে জেনেভা ক্যাম্পের মানুষজনকে নিয়ে বড় গ্রাফিটি করা আছে, মানে মিউরাল। তারপরে আমি বরিশালে হচ্ছে গিয়ে আমাদের দেশে যারা বাঁশের বুনন করে, গুণবতী, ওদের কমিউনিটি পার্টনার ছিল, ওদের সাথে কানেক্টেড হয়ে একটা কমিউনিটির জন্য আমি একটা বিশাল বড় মিউরাল করছি। সেটা প্রায় 5-6 তলা একটা স্কুলের বিল্ডিংয়ে, বরিশালে আমার গ্রামের বাড়িতেই, চাঁদপাশা হাই স্কুলে। ওখানেও মানে এরকম এনভায়রনমেন্টাল জাস্টিসের উপরে বিশাল বড় বড় দেয়াল চিত্র আমি করছি। এখন না, মানে অনেক দিন ধরেই আর কি। সো কিন্তু এখন তো দেখা যাচ্ছে জুলাইয়ের পরে অনেকগুলো ভাস্কর্য ভাঙা হয়েছে, এই জায়গাটাতে আপনার কি মনে হয়, কি ফিল করেন? এটাও তো কারো না কারো সৃষ্টি, কারো না কারো আর্ট। হ্যাঁ, অবশ্যই। এখন একটা সময় ছিল যে একজন মানুষের স্কাল্পচার বানাইতে বানাইতে আর্টিস্টদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছিল, ওরা আর চায় না এই মানুষটার স্কাল্পচার বানাইতে, কিন্তু ওদের ওইটাই কাজ। ধরো এই রাস্তা দিয়ে একজন যাবে, এর জন্য রাস্তার পাশে 100টা একই মূর্তি বানাইতে হবে, একই মানুষ স্কাল্পচার বানাইতে হবে। দ্যাটস হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট অ্যাজ অ্যান আর্টিস্ট, বাট ইউ হ্যাভ টু ডু, যখন করতে হয় তখন। সো আর যেগুলা স্কাল্পচার কিছু কিছু ভাঙা হয়েছে, অবশ্যই একজন সৃষ্টিশীল মানুষের সৃষ্টি ভেঙে ফেললে ওইটা কষ্ট লাগে, বাট সেটা যদি তার খুব পছন্দের কাজ হয় তখন। তার যদি খুব পছন্দের কাজ না হয়, অনেক কাজ আছে আমার নিজেরই মনে হয় এই কাজটা মুছে দিলে আমার ভালো লাগবে, আমি তখন যেই জন্য এই কাজটা করছিলাম ওইটার কজটা শেষ, বা আমি ওই বিলিফটা এখন আর করি না, ওই স্কুল অফ থটটা আমি আর এখন নাই। সো কিছু কিছু স্কাল্পচার ভাঙার দুঃখ লাগে, কিছু কিছু স্কাল্পচার ভাঙছে দেখে খুশি লাগে যে স্কাল্পচারটা এখানে নাই। এখন এটা মেনশন করা ডিফিকাল্ট। আর হচ্ছে যে ধরো আর্ট যখন আমরা করি, তখন আর্ট বা আর্কিটেকচার যেটাই হোক যখন আমরা করি, সেটা ইটস ফর দ্য পিপল, ফর দ্যাট টাইম। তো ওই সময়টা আমরা কখনোই নির্ধারণ করতে পারি না এটা আসলে কত দিনের জন্য করতেছি, কিছুই তো পার্মানেন্ট নাই পৃথিবীতে। তো আমার ওই শিল্পটা আসলে কত বছর থাকলে ওইটা পার্মানেন্ট, মানে কত বছর এটা মানে থাকবে কেউ জানে না। সো যখন এটা চলে যাওয়ার, এটা চলে যাবে, মানুষই তো চলে যায়, শিল্পকর্ম কতদিন
মানে বুঝছো না? আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে। না, এটা কখনোই পছন্দ করি না, এটা কখনোই ভালো লাগে না। যেমন আমাদের মানে মানুষের একটা আছে কিছু সুবোধ, যেমন মানে অবোধ মানুষ অনেক আছে, মানে তারা একটা ঝোঁক, একটা ট্রেন্ড চলে আসে, ও এটা করতেছে সবাই মিলে করি, এটা তো সবাই যে কিছু ভাঙছে, আমি না বুঝে একটা কিছু বুঝতেছে নাকি না বুঝে করতেছে, ওইটার তো অনেক ওয়েট আছে ওই ব্যাপারটার। ওইটা ভালো লাগে না যখন মানে মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে ফেলে বা কোনো একটা গরম টাইমের কোনো একটা কিছু নষ্ট হয়ে যায়, তখন অবশ্যই অনেক খারাপ লাগে, কিন্তু কিছু করার থাকে না। আপনি বলছিলেন সুবোধ যখন মানুষ করে, একজন করছে, সবাই মিলে ওটা করে, তার মানে কি আপনার মনে হয় যে সুবোধ আসলে একজন কেউ না, সুবোধ আসলে অনেকজন? সুবোধ, দেখো তুমি তুমি যদি তার ফিলসফিটা মানো, তাহলে কিন্তু তুমি তারই একটা প্রতিচ্ছবি, এরকমই ব্যাপারটা। এখন সুবোধ অনেক কেউ হতে পারে, আমার কাছে তো অনেকজনই মনে হয়। তোমার কি মনে হয়? আমার আসলে কিছুই মনে হয় না, কারণ আমি আর্ট সম্পর্কে খুব একটা যে বুঝি তা না। সো এই জায়গাটায় আমি আসলে কমেন্ট করতে পারবো না। আচ্ছা, আমার মনে হয় যে ও যদি একজনই হয়ে থাকে, সে আর এখন একজন নাই, সে এখন অনেকের মধ্যে আছে, বুঝছো? ও মরে গেলেও বেঁচে থাকবে, এরকম আর কি ব্যাপারটা। আপনি আমি দেখেছি আপনার প্রোফাইলে অনেক আলপনার ছবি। আমরা 21শে ফেব্রুয়ারিতে আলপনা হয়, স্ট্রিটে আলপনা হয়। এই কাজগুলো পছন্দ করেন বা এই কাজগুলো করেন আপনি? কোথায়, কোথায় করেন? হ্যাঁ, আমার হচ্ছে কি সবাই মিলে, যেমন ধরো বাসায় যেমন রান্না হলে সবাইকে দাওয়াত করে খাওয়াইতে মা পছন্দ করে, ওরকম আমরা যখন ছবি আঁকি সবাই মিলে আঁকতে খুব ভালো লাগে। এটা আমাদের কাছে একটা দাওয়াতের মতনই ফিলিংস। তো আলপনা যখন করা হয় তখন পুরো দেশটা মনে হয় একসাথে হইলো, মানে সবাই সবার মতন করে আসতেছে, একটা জায়গা সুন্দর করে ফেলতেছে। একটা নর্মাল রাস্তা যেটার কোনো গল্প ছিল না, সেই রাস্তাটা এখন কত কত মানুষের হাতের ছোঁয়া, কত কত মানুষের কতগুলো সময়, ইমোশন অ্যান্ড গুড টাইমস। লাইক যখন তুমি ছবি আঁকো, তোমার ভিতর থেকে কেমন যেন একটা রিলিজ হয়, যে তোমার খারাপ লাগাটা চলে যায়, একটু ভালো লাগতে থাকে, মানে একটু একটা মেডিটেটিভ একটা জোনের পরে যে একটা প্রশান্তি, ওইটা আসে। সো এই প্রশান্তিটা যখন অনেকজন মিলে একসাথে হয়, তখন প্রশান্তিটা মনে হয় বেড়ে যায়, আর ওই স্কেলটাও অনেক বড় হয়, তখন অনেক মজা হয়। সো আলপনা আমার খুবই ভালো লাগে, যখন মানে ইভেন ছোট আলপনাও, যেমন ধরো হলুদের সময় আমরা যে সিঁড়িতে ছোট করে আলপনা করি, বা এগুলো কিউট কিউট জিনিস, অনেক মজার। আবার যখন বড় রাস্তায় আলপনা করি, সেটাও খুবই মজা লাগে। লাস্ট আলপনা মনে হয় বনানী 11-তে আমরা করছিলাম, টুগেদার ফর বাংলাদেশ, সাকিব ওরা একসাথে অর্গানাইজ করলো। তো রাতের বেলা আলপনা করে ভোরবেলা খিচুড়ি খেয়ে ঘুমাই গেছি, এরকম খুবই মজা। আর আগে তো মানিক মিয়া অ্যাভিনিউতে যাওয়া হতো শাড়ি পরে, 13 তারিখের রাতে আলপনা করে এসে ঘুম দিয়ে উঠে আবার চৈত্র সংক্রান্তির রাতে। হ্যাঁ, খুবই ভালো লাগতো। তো এবার হয়নি? এবার হয় নাই, দুঃখজনক। কেন হয়নি? মানে আপনারা যেহেতু অর্গানাইজার হিসেবে আছেন, কি মনে হয় যে কেন হলো না? এবার ওই মানিক মিয়ারটা আমার মনে, ওই যে মানে এটা তো চারুকলাতেই একটু, মানে ওই টাইমটা অনেক ডিফিকাল্ট ছিল, তো কেন হয়নি আমি মানে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ভালো হয় নাই যে এটা ভালো হয় নাই আর কি, এটা হওয়া উচিত না। আশা করি নেক্সট টাইম এরকম কিছু হবে না। এই অর্গানাইজগুলো কারা করে? যে আলপনার? বিভিন্ন জায়গা, মানে চারুকলাটা তো চারুকলা ডিপার্টমেন্ট থেকেই করে, ওইটাই কিন্তু ধরো মঙ্গল শোভাযাত্রা বা মানিক মিয়া এভিনিউর ওই জায়গাগুলা, এই পাবলিক পিয়াজ্জাগুলাতে ওনারাই হয়, ওই জায়গা থেকেই হয়। আর এমনিতে ছোট করে করে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা হিউম্যানিটেরিয়ান কাজ করে, তারা হচ্ছে এক একটা সময়ের সাথে চলে। ধরো পয়লা ফাল্গুনে একটা অনুষ্ঠান হলো, আবার ধরো ঈদের আগের দিন রাতের একটা মেহেদি উৎসব, এই ধরনের মানে ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস করার জন্য এরকম অর্গানাইজেশন ছোট বড় অনেকেই আছে। আপনারা যেহেতু পার্টিসিপেট করেন, আপনারা বলেননি যে এটা করতে হবে বা ইনফ্লুয়েন্স করেননি? না, এবার আমরা এরকম করতে, আমি পার্সোনালি আমি এবার অ্যাক্টিভই ছিলাম না, মানে আমি উমরাতে গেছিলাম, উমরা থেকে এসে আমি জাস্ট মানে অনেক দিনের একটা স্পিরিচুয়াল ট্রিপ থেকে এসে আমি নিজেই নিজেকে রিকভার করছিলাম। তখন আমি নিজে হয়তো পয়লা বৈশাখে আমি এবার বেরই হই নাই, কারণ বের হইতে পারি নাই। এটাও একটা স্বাধীনতা,
খুব প্রেশারাইজ নিজেকে করে কালচারাল অ্যাক্টিভিটি করতে হবে ট্রেডিশনাল। আপনার নিজের কথা বলছি না, আমি আমি বলছি যে মানে মানুষকেই বলছি, অর্গানাইজেশনের দিক থেকেও মানে ধরো এইবারও হয়েছে টুগেদার ফর বাংলাদেশ করছে, চারুকলারটা হয়তো বড় করে মানিক মিয়ারটা হয় নাই, কিন্তু অনেকে করছে অনেকে করে নাই। মানে যখন যেটা যেরকম, পরের বার দ্বিগুণ মজা করবে, এবার বন্ধ করছে মানে পরের বার ডাবল করবে, বাঙালিকে থামানো এত সোজা না। হ্যাঁ এরকমই আশা করি পরের বার ডাবল হবে, এটাই হচ্ছে কথা। আপনার কাজ সম্পর্কে আরেকটু জানি যে আপনি আর্কিটেক্টের বিষয়ে কাজ করছেন, আপনি মাড হাউসের কিছু ভিডিওস দেখেছি আমি, এই কাজগুলো কোথায় করছেন? আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট ইন্টার্নশিপ করি হচ্ছে গিয়ে চেন্নাইয়ের পন্ডিচেরিতে, ইন্ডিয়াতে। তো তখন অরোভিল নামে একটা জায়গাতে আমি ঘুরতে গেছিলাম, যে আমি দেখলাম ওদের একটা এরকম বিভিন্ন কমিউনিটি আছে, তো রিসার্চ কমিউনিটি অফ আর্কিটেকচারাল ম্যাটেরিয়াল একটা আছে আর কি, তো স্যাক্রেড গ্রুভস, ওদের সাথে আমি মাটির কাজ করাটা ফার্স্ট শিখি। মানে মাটি বাসা বানাচ্ছে একদম জিরো কার্বন ইমিশন, ওখানে মানুষ সিগারেটও খায় না কারণ বাতাসে নিকোটিনের ওই ধোঁয়াটা যাবে, বাতাসে ধোঁয়াটা যাবে, এটাই। সো ওখানে মাটি কাজ করা একটু একটু শিখছি, শিখে দেশে আসলাম, হেরিটেজ কনজারভেশন নিয়ে থিসিস করে বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় আমি কাজ করছি। করার পরে আমার মনে হয়েছে দিস আর দ্য ওয়ার্কস আই ডোন্ট ওয়ান্ট টু ডু, মানে সোলফুলি না, আমি করতে চাই কিন্তু অত বেশি না। তো অত বেশি করতে চাই কি, যেটা আসলে ন্যাচারাল ম্যাটেরিয়াল, যেমন বাঁশ, কাঠ, মাটি, ছন, এই বাসাগুলা অনেক সুন্দর, অনেক শান্তিপূর্ণ। অথচ আমাদের দেশে কিন্তু একদম প্রাচীনকাল থেকেই মানুষ মাটির ঘর তৈরি করছে। হ্যাঁ অনেক, মানে কিন্তু আপনি সেটা দেখলেন পন্ডিচেরিকে। হ্যাঁ, ওরা ওটাকে প্রিজার্ভ করতেছে, ভ্যালিউ দিচ্ছে, বুঝছো। আমাদের এখানে তো অনেক কিছু আছে যেটাকে আমরা ভ্যালিউ দেই না, মক্কার মানুষ হজ পায়েন না মতন, আমাদের তো অনেক আছে। আমরা হচ্ছে গিয়ে মানে এটা খুবই, এই জায়গাটা নিয়ে আসলে কথা বলা খুবই জরুরি, যে ধরো আমাদের দেশের প্রত্যেক পরিবার থেকেই 1-2 জন মানুষ বিদেশে যায়, কেউ পড়তে যায়, কেউ কাজ করতে যায়। তো তারা বিদেশ থেকে একটা চেহারা দেখে সৌন্দর্যের, এবং তারা ওই সৌন্দর্যটাকে ভাবে যে আমার এখানে লাগবে। সেটা মানুষের চেহারা থেকে শুরু করে বাড়িঘরের চেহারা থেকে শুরু করে সব কিছু। সো ও দেখা গেল দুবাই গেছে, দুবাইতে গিয়ে দেখলো যে কাচের বিল্ডিং, এখানে একটা কাচের বিল্ডিং ওর বানাইতে হবে। ওইটা চিন্তা করতেছে না যে আমাদের ক্লাইমেটে কাচের বিল্ডিংটা কি দরকার আছে। এই কাচের বিল্ডিং বানায় ঘর গরম করে আমি এসি দিয়ে নিজের শরীর নষ্ট করে হাসপাতালে মরে যাওয়ার থেকে মাটির বাসায় থেকে দম নিয়ে শান্তিমতো বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই মানে জরুরি। হ্যাঁ ইম্পর্টেন্ট। সো আমাদের দেশে ধর, আমি আমার গ্রামেরই যদি বলি, 10টা মাটির বাসা বা কাঠের বাসা আগে ছিল, এখন ওই 10টার মধ্যে ধরো 6টা বাসাই ভেঙে ইটের 2 তলা বাসা বানানো হয়েছে, যেই বাসাটার ক্যারেক্টার নাই কোনো, বাংলাদেশি বাসা না, ওইটা অন্য দেশি বাসা। ও দেখে আসছে কোনো একটা দেশে, ও কিছু টাকা কামাইছে, ওর জীবন দিয়ে লোন নিয়ে টাকা দিয়ে ওই বাসাটা ও বানাইছে, যেই বাসাটা ওর কাছে মনে হয় একটা প্রেস্টিজিয়াস বাসা। এটা একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা হয়েছে, যে তুমি পাকা বাড়িতে থাকো আর তুমি কাঁচা বাড়িতে থাকো, যে বাবুই পাখির কবিতাটার মতো, ইউনো। সো এই স্ট্যান্ডার্ডটা আসলে তুমি তখনই ব্রেক করতে পারবা যখন তুমি নিজের যেটা আছে ওটাকে ভ্যালিউ দিতে পারবা। কিন্তু কাঁচা বাড়িটা কি টেকসই হয়? 400, 500, 600 বছর আগের সভ্যতা আছে, মাটির সিটি আছে ইয়েমেনে। এটার ম্যাটেরিয়াল কি, মানে কি দিয়ে বানালে এটা এত টেকসই হয়, কিভাবে করলে? এটা মেনটেনেন্স হচ্ছে এটার ম্যাটেরিয়াল, কোর ম্যাটেরিয়াল। তুমি বানাইছো তুমি মাটির সাথে খড় মেশায় ওটা বাইন্ডিং ম্যাটেরিয়াল। ক্লে হচ্ছে গিয়ে খুব আঠালো একটা জিনিস, যেটার সাথে একটা কিছু লাগবে যেটাকে জড়ায় থাকবে। সো স্ট্র বা খড় হচ্ছে ক্লেটাকে জড়ায় ধরে। তো এবার তুমি ওই জিনিসটাকে তুমি গোল্লা গোল্লা করে কব বানাইতে পারবা, কব দিয়ে একদম স্কাল্পচারের মতন মাটির বাসা বানাইতে পারবা। এই ম্যাটেরিয়ালটাকেই তুমি ইট বানানোর ছাঁচে দিয়ে ইট বানাইতে পারবা, যেটা সানড্রাইড ইট হবে, সেই ইট দিয়ে নর্মাল ইটের মতো বাসা বানাইতে পারবা। ওইটাই তুমি বাঁশের বুনন, পানিতে বৃষ্টিতে ধুয়ে যায় না, বিভিন্ন লেয়ার আসে। এটা তো তুমি বেসিক স্ট্রাকচারটা করলা, এরপরে তুমি হচ্ছে কি প্লাস্টার করবা,
ক্লে প্লাস্টার, লাইম প্লাস্টার আছে, সেই প্লাস্টারের উপরে লিনসিড অয়েল দিলে ওইটা ওয়াটারপ্রুফ। আর গুড বুট আর গুড হ্যাট লাগে। সো তোমার যদি একটা বড় শেড থাকে যে তোমার অলরেডি রেইন কাট করতেছে, আর গুড বুট থাকে, লাইক একটা উঁচু প্লিন্থ থাকে যেখানে তুমি সিমেন্ট ব্যবহার করতে পারো প্লিন্থে। সব কিছুর পরিমিতি খুব ইম্পর্ট্যান্ট। যদি তুমি একদম ভুলেই যাও মাটিটাকে, শুধু সিমেন্ট দিয়ে মুড়ায় ফেলো, তাহলে তো তোমার নিঃশ্বাসে ফুসফুসে তোমার ঘটনা ঘটবেই, ঝামেলা হবেই। সো এরকম অনেক প্র্যাকটিস আছে, ওয়াটারল্যান্ড ডব, কব, অ্যাডোবি। এটা তো মানে একটা সেশনে বলে কুলানো যাবে না, বাট দের আর ভেরি গুড অ্যামেজিং আর্কিটেক্টস হু হ্যাজ বিন প্র্যাকটিসিং ইট ইন্টারন্যাশনালি, ন্যাশনালি। ইন্টারন্যাশনালি অ্যানা হেরিঙ্গার, ওনার কাজ আমার খুবই ভালো লাগে। আমাদের এখানে রুদ্রপুরে উনি একটা স্কুল বানাইছে, মেটি স্কুল, আর অ্যাওয়ার্ড পাইছে উনি এটার জন্য। সো এটার অ্যাওয়ার্ড পাইছে, এটার বলার কারণ এটা না যে এটা অনেক ভালো বিষয় যে অ্যাওয়ার্ড পাইছে, এইটা বলার কারণ এটা যে এটা এখন তুমি চাইলেই দেখতে পারবা, ওটার এক্সপোজারটা আছে। সো তুমি ওটার ব্যাপারে সব কিছু জানতে পারবা, যে কেউ যদি জানতে চায়। সেটা হচ্ছে মেটি স্কুল রুদ্রপুরের। তো এটা হচ্ছে গুড এক্সাম্পল অফ এই জেনারেশনের মাটির বাসা। আর আগের জেনারেশনের তো প্রচুর আছে, মানে ধরো আফ্রিকাতে, ইয়েমেনে অনেক সিটিজ আছে পুরা মাটির তৈরি, মানে একটা আরবান স্পেস ধরো তুমি মাটির বানানো, সব 5 তলা 6 তলা 10 তলা, সেটা 500-400 বছর আগের। কেউ যদি বলে এটা টিকে না, ইটস নট ট্রু। এটা আমাদেরকে এই ইনফরমেশনটা ফিড করছে। কে ফিড করছে? সিমেন্ট কোম্পানি বলছে যে তুমি সিমেন্ট কিনো, তুমি মাটির বাসাটা ভেঙে ফেলো, এটা ইজ্জত নাই মাটির বাসায়, সিমেন্টের বাসায় ইজ্জত আছে, এটা বলেও সিমেন্টটা বিক্রি করছে। বিক্রি করে এখন এই অবস্থা। এখন এরকম থাকে, একটা কার্ভ থাকে টেকনোলজি বা ইনভেনশনের। মানুষ ওটা ভেঙে এটা বানায়, দেখবে এটা ভালো না, আবার ওটাতে ফেরত যাবে, আবার নতুন একজন আসবে ব্যবসায়ী কিছু একটা বিক্রি করবে, বলবে এটা ভালো, এগুলো চলতে থাকবে। মানুষ কেন এই যে এত সহজলভ্য ইট বালু সিমেন্ট, এটা বাদ দিয়ে কেন মানুষ মাটির বাসা বানাবে? সহজলভ্য কোথায় আমাকে বলো তো? এক ব্যাগ সিমেন্টের দাম কত, এক ট্রাক ইটের দাম কত, আর এক ট্রাক বালুর দাম কত? তো সহজলভ্য কারণ দোকানটা পাশে আছে, কিন্তু ওই দোকান থেকে কিনতে যে পয়সাটা লাগে, ওই পয়সাটা কামানো কি খুব সহজ? মানে আমার চিন্তা করো যে আমাদের এখানে যে চাচা রিক্সা চালাচ্ছেন, তার লিভিং কোয়ালিটিটা, সে হয়তো একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছে করাইল বা কোথাও। গুলশানের একজন রিক্সা কাকার কথা বলি, উনি মানে করাইলে একটা বাসা নিয়ে থাকতেছে, যে বাসাটা প্রপার ভেন্টিলেশন নাই, তার যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা খাইতে গিয়ে উনি হয়তো মাছ প্রতিবেলা খাইতেও পারে না, সে শাক ডাল ভাত দিয়ে ভাত খাইতেছে বা এক টুকরা মাংস দিয়ে ভাত খাইতেছে। তার লাইফস্টাইলটাই তার গ্রামে। চিন্তা করো, সে বিশাল একটা জমি নিয়ে থাকে, তার নিজের একটা পুকুর আছে, পুকুরে মাছ আছে, তার ধান ক্ষেত আছে, তার আত্মীয় স্বজনের পাশে বাসা আছে, তার উঠান আছে, তা সে আরামসে ভাত খেয়ে পেট ভরে দুপুরে ঘুমাইতে পারে। কিন্তু তার ওই জায়গাটা থেকে এখানে যে আসতে হয়েছে, এটার কারণ হচ্ছে গিয়ে কি, তার আশেপাশের থেকে এটা বোঝানো হয়েছে যে তার এই লিভিং স্ট্যান্ডার্ডটা ইজ নট গুড ইনাফ, বা তার বাচ্চাকে পড়ানোর জন্য এই ধরনের। সেটাও তুমি চিন্তা করো, বাচ্চাকে পড়ানোর একটা প্রপার স্কুল যদি থাকে, প্রত্যেকটা জেলা উপজেলায় যদি ভালো স্কুল কলেজ থাকে, হাসপাতাল থাকে, তাহলে তো তাদের এসে এখানে থাকতে হয় না। আর ঢাকায়ও এত এত ওভার ডেন্সড হওয়ার দরকারও নেই। এত মানে হ্যাঁ, আমাদের সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের একদল মানুষ লাগবে, তারও প্রপার স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকা খুব জরুরি। অতটুকু মানুষই থাকতে পারা উচিত যাকে আমি সুন্দর বাসা দিতে পারবো, খাবার দিতে পারবো, চিকিৎসা দিতে পারবো। এইরকম বাজে লাইফস্টাইল দিয়ে একদল মানুষ আমাদেরকে সার্ভ করবে, আর আমরা খুব মানে এসি রুমে বসে বড় বড় কথা বলবো, ইট সিমেন্টের বাসা বানাবো, সিমেন্ট ফ্যাক্টরিকে মানে ভালো বলবো, এটা তো হবে না। এটা পুরো অল করাপ্টেড। কোথাও একটা সুতা ধরে যদি সত্যটা খুঁজে দেয়, তাহলে নিজের মতো করে সত্য ফাইন্ড আউট করা যাবে। আমার মাটির বাসা পছন্দ দেখে আমার কাছে এটা সত্য, তোমার কাছে ইট সিমেন্টের বাসা যদি ফার্স্টে পছন্দ হয়, তোমার কাছে ওইটাই সত্য। আমি তোমার সত্যকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু মডারেশন খুব ইম্পর্ট্যান্ট। আর একজন আরেকজনের পছন্দটাকে ভ্যালিউ করা খুব ইম্পর্ট্যান্ট। কারো উপর কোনো কিছু আরোপ করে দেয়া খুব জঘন্য কাজ, আমার এটা লাগে আর কি। আমার জানার ছিল যে মানুষ কেন এই মাটির বাসায় আগ্রহী হবে, তার মানে সে তো চাইলেই একটু টাকা হলে, মানে বিল্ডিং কারা তুলে, যাদের টাকা পয়সা আছে তারাই তো একটা ভবন দাঁড় করায়। কিন্তু নইলে তো দেখা যায় আমাদের দেশে এখনও টিনের বাড়ি আছে,
এখনো হ্যাঁ, ছনের বাড়ি মানে আছে। দেখো যার টাকা আছে সে স্বর্ণ দিয়ে বিল্ডিং বানাক, কোনো সমস্যা নেই। হীরা দেখ বিল্ডিং এর মাঝখানে, মুকেশ আম্বানির বাসা দেখো, তুমি বিল গেটসের বাসা দেখো, ওরা করুক ওটা। কিন্তু যার নাই তাকে যদি বলা হয় যে তোমার বাসায় স্বর্ণ নাই কেন, তোমার মেয়ের বিয়ে হবে না, বুঝছো, তখন তার ওই স্বর্ণটুকু কামায় তার বাসায় লাগাইতে তার একটা জেনারেশন চলে যায়। একটা বাবার জীবন স্যাক্রিফাইস করা হয় একটা মেয়েকে ভালো বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি তার মানে এইটা হচ্ছে কস্ট সেভিং একটা প্রসেস হতে পারে। হ্যাঁ, এটা খুবই কস্ট সেভিং হতে পারে, অ্যান্ড নিজেদের মধ্যে ওইটা লেবারটা, মানে ওইটার জন্য আমার মিস্ত্রি হায়ার করতে হবে না, এমন কোনো টেকনোলজি এটা না। এটা নিজেরাই একজন মানুষ তার গ্রামের মানুষকে নিয়ে তার ঘরটা বানায় ফেলতে পারবে, ওটা মেনটেন করতে পারবে। এবং ওইটাকে আমরা যদি বলি যে দেখো তোমার বাসাটা কত সুন্দর, যেটা আসলে সত্য কথা, তোমার বাসাটা হেলদি, তোমার বাসায় ঠান্ডা আছে, তোমার বাসায় এসি লাগে না, আর এসিতে থাকতে আমাদের ভালো লাগে না, মানে দিন শেষে এসিতে থেকে থেকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, তাই না? ওই ধরনের কথাবার্তা আমরা তাদেরকে বলি না। আমরা তাদেরকে 2 ঘন্টার জন্য এসিতে এনে বসায় বলি দেখো কত শান্তি, তোমার বাসায় ওইটা নাই, ওটা কামানোর জন্য দৌড়াও। এইটা আমি আর তুমি না, এটা মানে বড় স্কেলে এটাই হচ্ছে, আমাদেরকে আচ্ছা, আমি ফিড যদি করা একটু হচ্ছে। জানতে চাই যে একটা দোতলা বাড়ি, একটা মাটির বাড়ি, আর একটা হচ্ছে ইট পাথরের বাড়ি, তো এই দুটো বাড়ির কস্ট কতটা ডিফারেন্স হতে পারে? স্কোয়ার ফিট যদি বলি, ধরো 100 স্কোয়ার ফিটের একটা ইটের বাসা পার স্কোয়ার ফিট যদি তুমি ফোর্সে 5,000 টাকা ধরো পার স্কোয়ার ফিট বানাইতে তোমার লাগতেছে, তাহলে 100 স্কোয়ার ফিটে তোমার লাগতেছে হচ্ছে গিয়ে 5 লাখ টাকা। এখন সেম 100 স্কোয়ার ফিটের একটা মাটির বাসা, মানে 10x10 একটা রুম, মাটির বাসা, সেটা বানাইতে তোমার 1 লাখ টাকাও লাগবে না, বুঝতে পারছো এরকম ব্যাপারটা। আর তার চেয়ে বড় কথা যে 100 স্কোয়ার ফিটের ইটের বাসা বানানোর জন্য তোমার মিস্ত্রি লাগবে, যে মিস্ত্রিটাকে তোমার আলাদা করে টাকা দিতে হবে, তোমার ট্রাক ভাড়া করে ইট দিয়ে ইট আনতে হবে, সিমেন্ট আনতে হবে, বালু আনতে হবে, ওইটাকে রং আবার ইট সিমেন্ট বালু প্লাস্টার করে রং করতে হবে, রঙও কিন্তু নষ্ট হবে, সেটাকে মেনটেন করতে হবে। সো এগুলো সব আছে। আর তুমি যদি 100 স্কোয়ার ফিটে মাটির বাসা বানাও, তুমি আশেপাশের খালা চাচিদেরকে নিয়ে, ধরো ছেলেরা বড় ডিগিং অ্যান্ড এভরিথিং করলো, মেয়েরা হয়তো প্লাস্টারের কাজগুলো করতেছে। এই মাটিগুলোকে আমাদের আশপাশে যে মাটি থাকে সেটা দিয়ে হ্যাঁ, হয়? শহরে এটা ডিফিকাল্ট, আনতে হয়, ধরো গাজীপুর থেকে আনতে হচ্ছে, খুব কাছে নারায়ণগঞ্জ থেকে আনতে হচ্ছে। বাট গ্রামে তো এটা খুব ইজি, কারণ আশেপাশে মাটি আছে, স্ট্র আছে, মানে প্রত্যেকটা সিজন শেষে যখন শস্য উৎপন্ন হয় সেই শস্য কিছু জিনিস দিয়ে যায় ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে, সেটাই আবার বিল্ডিং ম্যাটেরিয়ালে ইউজ করা যায়। সেটা জুটেও হয়, মানে রাইসেও হয়, তারপরে খড়েও হয়, এরকম বিভিন্ন স্ট্রতেও হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালে। তোমার আশেপাশেই অনেক ম্যাটেরিয়াল থাকবে যেটা তুমি রিসাইকেল করতে পারবা, রিইউজ করতে পারবা, ওয়েস্ট ম্যাটেরিয়ালকে ইউজ করতে পারবা, যেটা তোমার কনস্ট্রাকশন কস্টটাকে কমায় নিয়ে আসবে। কেউ যদি চায় যে আমি মাটির একটা বাসা বানাবো, সে কোথায় যাবে, কার সঙ্গে যোগাযোগ করবে, কি করবে? সে আর্কিটেক্ট খুঁজবে যারা এগুলো পছন্দ করে। সব আর্কিটেক্ট কি এগুলো করতে সব পারবে? আর্কিটেক্ট, আমার মনে হয় অনেক আর্কিটেক্ট, আমরা যদি মানে পছন্দ না করা সত্ত্বেও অনেক কাজ করতে হয়, যেমন ইন্টেরিয়ারের অনেকগুলো কাজ আছে আমাদের ভালো লাগে না কিন্তু করি আমরা, এটা গদ ব্যথা করতেই হয়। সো এটা যদি করতে চাই তাহলে ওই মননশীলতার জায়গা থেকে মাটির কাজ করতে, মানে আমি বলবো 80% আর্কিটেক্ট পছন্দ করা উচিত, করতেছে। কিন্তু আগের যুগে যারা বানাতো প্রাচীনকালে, তাদের তো আসলে আর্কিটেক্টের প্রয়োজন হতো না। না, দরকার হতো না। তাহলে এখন কেন দরকার হয়? স্পেশালাইজড, ধরো আগে তো এক ডাক্তার অনেক চিকিৎসা করতো, এখন বিভিন্ন স্পেশালাইজেশনের ডাক্তার আছে, যাকে বিকজ অনেক স্কেল বড় হয়ে গেছে কাজের, এখন স্পেশাল প্রফেশনাল লাগে। ইভেন আর্কিটেক্টের মধ্যেও বিভিন্ন আর্কিটেক্ট আছে, কেউ শুধু ল্যান্ডস্কেপ ডিজাইন করতেছে, কেউ শুধু ইন্টেরিয়ার ডিজাইন করতেছে, কেউ শুধু হাই রাইজ ডিজাইন করতেছে, কেউ শুধু সাস্টেইনেবল প্র্যাকটিস করতেছে, কেউ ভার্নাকুলার প্র্যাকটিস করতেছে। ওই আর্কিটেক্টদের মধ্যেও অনেক স্পেশালাইজড জনরা আছে। সো প্রফেশনালসদেরও, আগে যেমন সিভিল ইঞ্জিনিয়ারই তো পরে আসছে, মিস্ত্রি বাসা বানাইতো,
তারপর সিভিল ইঞ্জিনিয়ারই এখন বাসা ডিজাইন করে বানায় ফেলে। বিশ্বাস করবো আমাদের সরকারি প্রজেক্টগুলো, এই যে স্কুল কলেজ, তারপরে শেল্টার হাউস, ধরো সাইক্লোন বা কোনো ডিজাস্টার, এরা প্রোটোটাইপ বিল্ডিং সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে রাখছে ডিজাইন, ওগুলাই বানায় দেয় বিভিন্ন জায়গায়, নট নোয়িং দ্য ক্লাইমেট, দ্য কনটেক্সট, কী দরকার, কিছু কিছু জানে না, জাস্ট একটা প্রোটোটাইপ ডিজাইন বানানো আছে, ওইটাই বানাই দিয়ে আসে সব জায়গায়। মানে এখন আর্কিটেক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর্কিটেক্ট হচ্ছে গিয়ে নার্সের মতন একটা বিল্ডিংয়ের জন্য, কেয়ার দিয়ে সেন্সিটিভলি কী ওটার দরকার, কিভাবে ওই জায়গায় যে থাকবে সে ভালো থাকবে, কিভাবে ওই কনস্ট্রাকশনটা আশেপাশের মানুষকে হেল্প করবে, আশেপাশের মানুষের কর্মসংস্থান। ধরো একটা খালি জায়গায় আমরা যখন একটা কিছু বানাই, আমরা চিন্তা করি ওটা বানাইতে আমি যে মানুষগুলো হায়ার করব, সেই মানুষগুলোরও তো কর্মসংস্থান হচ্ছে, যে জিনিসগুলো কিনবো ওই টাকাটাও তো কারো পকেটে যাচ্ছে, যে জিনিসটা বানাই দিয়ে আসবো ওটা যে ব্যবহার করবে তার তো একটু শান্তি হবে। এই ব্যবহারটা দেখে আরও 10 জন এরকম একটা বাসা যেন আর্কিটেক্ট ছাড়াই বানাইতে পারে, সেটাও তো একটা বড় দাগ করে দেওয়া যায়। একটা আর্কিটেক্ট তার জীবনে কতগুলো বাসা বানাইতে পারবে? ধরো আমি প্রফেশনাল লাইফ 40 বছরের, 40 বছর একটা বিল্ডিং হইতে লাগে 5 বছর। আচ্ছা, আমি খুব বেশি হলে 8-10টা কাজ করে যাইতে পারবো ভালো। সেই 8-10টা কাজ যদি অনেক মাল্টিপ্লিকেশন হয়, তাহলে কত বড় দাগে কাজ করে এই পৃথিবী ছাড়া যাবে, ওরকম একটা বিষয় থাকে। বেশ, আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, বিটিআই ডিলিস্টার স্টেলার উইমেন অ্যাওয়ার্ড, তো এছাড়া আর কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, বা এই অ্যাওয়ার্ডটা সম্পর্কে যদি একটু বলেন। অ্যাওয়ার্ড আমি একটা ডিজাইন শ্যারেড অ্যাওয়ার্ড পাইছিলাম, মানে স্কুল ভার্সিটিতে একটা ডিজাইন শ্যারেড হয়েছিল, ওখানে আমাদের একটা, আমি ফার্স্ট হয়েছিলাম শ্যারেডটাতে। তার আগে আমি অনেক মানে চ্যাম্পিয়ন হইতাম, মানে আমি অনেক অ্যাথলিট টাইপের মানুষ, স্কুল কলেজে অনেক মানে খুবই চ্যাম্পিয়ন হইতাম, ইউনো আমি স্পোর্টসে। আচ্ছা, দ্যাট ওয়াজ নট ইয়োর আর্ট রিলেটেড? No, art related. I would say, of course, athletics is an art. তোমার physical movement is an Yeah, of art. course. হ্যাঁ, সো দৌড়ঝাঁপ করে আমি অনেক 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 অ্যাওয়ার্ড পাইতাম তখন। তারপরে বড় হয়ে বিটিআই স্টেলার উমেনে একটা অ্যাওয়ার্ড আমি পাইছি, সেটা হচ্ছে কি আর্ট অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের। সো ওনারা, ইটস আ ভেরি অ্যামেজিং প্ল্যাটফর্ম। খুবই ভালো লাগলো যে মেয়েদেরকে, আমাদের দেশের মেয়েদের কাজ করা খুব ডিফিকাল্ট, মানে পুরাই পুরুষতন্ত্র চলতেছে আশেপাশে সব জায়গায়, সব জায়গায়। একটা ছেলে বাসাতে তার কথার যেরকম ভ্যালিউ, ওকে বড় করা হয় যেভাবে, সমাজে তার কথার খুব ভ্যালিউ, এগুলো আমি মানি না, কিন্তু এটা চলতেছে, কিছু করার নাই। আমি এটার বিরুদ্ধেই যে কাজ করি, কিন্তু এখন আমি যেটা করি বিরুদ্ধ কম করি, আমি দুইটাই শান্তিপক্ষ। ছেলেদেরকে মানতেছে, ফাইন, ভেরি গুড, দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। মেয়েদেরকেও মানো, দুজনকেই ইকুইটি করো, কেউ কারো উপরে না, দুজনই মোটামুটি সমান, এটা বুঝতে পারাটা। সো হ্যাঁ, বিটিআই হচ্ছে কি রেকগনাইজ করতেছে মেয়েদেরকে বিভিন্ন সেক্টরে। বিটিআই আর ডেইলি স্টার মিলে এই অ্যাওয়ার্ডটা যে দেয়, ওটা খুবই অ্যামেজিং ছিল। ওরা আমাদের, মানে মাঝে মাঝেই মনে হতো এই যে আমি এত কাজ করি, প্রসেসটা আসলে একটা মানুষ কেউ এটাকে ভিডিও করে রাখলে হয়তো মজা হতো। আমি নিজেই কাজ করতেছি, নিজেই ভিডিও করতেছি, নিজেই আপলোড করতেছি, এগুলো ভালো লাগে না, তখন ধ্যানটা ভালো মতো করা যায় না, এক জায়গায় কনসেন্ট্রেটেড মেডিটেশন হয় না। সো তখন বিটিআই যেটা করছে যে স্টুডিওতে এসে ওরা পুরা, মানে আমার কাজে প্রসেস ভিডিও করলো, অ্যান্ড উই হ্যাড অ্যামেজিং টকস উইথ আয়শা আপা অ্যান্ড এভরিওয়ান, ইট ওয়াজ অ্যামেজিং। তারপরে আমার ফ্যামিলি নিয়ে একটা অ্যাওয়ার্ড সেরেমনি হলো, ওখানে অনেক মানুষজন আসছে, খুবই ভালো ভালো ইন্সপায়ারিং ওমেনকে চিনতে পারলাম, এগুলো খুবই ভালো ছিল, ইন্সপায়ারিং ছিল। অ্যান্ড আই টেক ফরওয়ার্ড টু দিস, অ্যান্ড ইনশাল্লাহ আরও ভালো কাজ করার ইচ্ছা আছে। নট দ্যাট যে অ্যাওয়ার্ড পাওয়ার ইচ্ছা আছে, বাট আমার ভালো ভালো কাজ করার শখ আছে, মজার কাজ, ইউনো, যেটা মানুষের জন্য একটু শান্তি হবে, আমারও করে ভালো লাগবে, এরকম। আমরা মনে হয় আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে দর্শকদের উদ্দেশ্যে আর যদি কিছু বলার থাকে দেন আমরা শেষ করতে পারি। বলার এটা আছে যে যেটা আমাদের প্রত্যেকটা মানুষ এক একটা পার্সোনালিটির তার ইন্টারজেনারেশনাল গল্প নিয়ে, সে শুধু একার স্যাক্রিফাইস, আমি আমার স্যাক্রিফাইসে তৈরি না, আমি আমার মায়ের স্যাক্রিফাইস, আমার দাদি নানি ওনাদের স্যাক্রিফাইসে তৈরি। তাদেরকেও একজন অনেক বড় স্যাক্রিফাইস করছিল দেখে আরেকজন আসছে, এভাবে করে। সো আমরা আমাদের জীবনটাকে এত সহজ সিম্পলি না নিয়ে একটু কিছু, ওই জীবনটা তো পাইতে অনেক কষ্ট হয়েছে, অনেকের অনেক কিছু আছে ওটার পিছনে। সো আমরা যদি একটু নিজের পার্সোনালিটিটাকে বুঝি, নিজের পারপাস অফ লাইফটাকে একটু খুঁজে ওই অনুযায়ী কাজ করি, অলসতা না করে একটু কাজ করি। অলসতা আসতে চায়, সে রেস্টটাও ইম্পর্টেন্ট, কিন্তু যখন কাজ আসতে চায় তখন কাজ করে মানে
নিজের জন্য অনেক শান্তি পাওয়া যাবে, আবার একটু আশেপাশেও একটু বদলায় ফেলা যাবে। সেটা অনেক সময় বড় দাগ ইন্টারন্যাশনালিও করা যায়, অনেক সময় ছোট দাগে ঘরের ভিতরেও করা যায়। কোনো কিছুই ছোট বড় না, সব কাজই অনেক ইম্পর্ট্যান্ট। আর যেটা তোমার মনের ভিতরে শান্তি দিবে ওই কাজটা খুব ইম্পর্ট্যান্ট। বাকি কাজ করতে হয় টাকা পয়সার জন্য, এটা করা জরুরি, বাট যেটা খুব মন টানে ওই কাজগুলো করা খুব জরুরি। তাইলে নিজের একটা স্টাইল ক্রিয়েট হয় যেটা সবার থেকে নিজেকে আলাদা করে ফেলে। তখন মানুষও ওটা দেখে খুব মজা পায়, ইন্সপায়ার্ড হয়। তো ওই কাজগুলো করা খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ। আমাদেরও প্রত্যাশা ওই কাজগুলো আপনিও করুন, জারি থাকুক, ইনশাআল্লাহ। অনেক বেশি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন পাপিয়া সারোয়ার দিঠি। উনি একজন আর্কিটেক্ট এবং 24 জুলাইয়ে উনি গ্রাফিতি এঁকে বেশ পরিচিতি পেয়েছিলেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি থাকুন আলাপের সঙ্গেই, ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।